2009 সালের 17ই জুন কর্ণাটকের হাসান শহরে ইন্টারসিটি বাসস্ট্যান্ডের লেডিস ওয়াশিং রুমের সামনে বিশাল ভিড় জমেছিল। মানুষজন রাগে আর হতাশায় ভরে উঠেছিল, কারণ একজন মহিলা ভিতরে ঢোকার পর অনেকক্ষণ ধরে আর বেরোচ্ছিলেন না। প্রথমে কয়েক মিনিট, তারপর কয়েক ঘন্টা পেরিয়ে গেল, কিন্তু দরজা বন্ধই রইল। লোকজন দরজায় নক করলো, ডাকাডাকি করলো, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া নেই। 3-4 ঘন্টা কেটে গেলে পুলিশকে খবর দেওয়া হয়। দুজন মহিলা কনস্টেবল সেখানে আসে। তারা দরজা নক করে, কিন্তু ভিতর থেকে এখনও নীরবতা। অবশেষে জোরে ধাক্কা মেরে দরজা ভেঙে ফেলা হয়। দৃশ্যটা দেখে সবাই হতবাক। মেঝেতে এক নারীর নিথর দেহ পড়ে আছে, মুখ থেকে ফেনা বেরোচ্ছে। তিনি বিয়ের সাজে ছিলেন। দেখে মনে হচ্ছিল হয়তো তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু ঘটনাটা যতই সহজ মনে হচ্ছিল, আসলে তা মোটেও সহজ ছিল না। কারণ 2003 থেকে 2009 সালের মধ্যে কর্ণাটকের বিভিন্ন পাবলিক টয়লেটে এরকম অবস্থায় 20টিরও বেশি নারীকে মৃত অবস্থায় পাওয়া গেছিল। সব ঘটনায় কি প্রায় এই রকম? কি এটা কাকতালীয়? অবশ্যই নয়। আজকের গল্পে আমরা জানব এমন এক সিরিয়াল কিলারের কাহিনী 30টিরও বেশি নারীকে এইভাবে প্রভাবিত করেছিল যে তারা নিজেদের হাতেই নিজেদের জীবন শেষ করে ফেলেছিল, অথচ বুঝতেই পারেনি তাদের আসল ঘাতক কে। 2009 সালের 15ই জুন কর্ণাটকের বন্টওয়াল তালুকার বারিমার নামে এক ছোট্ট গ্রাম থেকে 22 বছরের এক তরুণী অনিতা মুল্লা হঠাৎ করে নিজের বাড়ি ছেড়ে পালিয়ে যায়। পালানোর আগে সে বাড়িতে একটি চিঠি রেখে গেছিল, যেখানে স্পষ্টভাবে লিখেছিল যে সে নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে যাচ্ছে, কারণ সে তার বয়ফ্রেন্ডের সাথে বিয়ে করে নতুন জীবন শুরু করতে চায়। ঠিক সেই সময়ে বরিমার গ্রাম থেকে আলী নামে এক যুবকও নিখোঁজ হয়ে যায়। তখন গ্রামের সম্প্রদায় উত্তেজনার চরমে পর্যায়ে চলে যায়। ফলে কিছু সংগঠন এই ঘটনাটিকে লাভ জিহাদ বলে প্রচার করতে শুরু করে। ধীরে ধীরে পরিস্থিতি এতটাই খারাপ হয় যে জনতা পুলিশ স্টেশন পর্যন্ত পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পুলিশ প্রচণ্ড চাপে পড়ে। সেই সময় সার্কেল ইন্সপেক্টর নর্জুনা গৌড়া এই কেসের তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করেন। তারা অনিতার কেসের গভীর অনুসন্ধান করতে শুরু করেন। পুলিশ আলীকে খুঁজতে থাকে, কিন্তু 2-3 দিন পর আলী নিজেই থানায় এসে নিজের জন্য নিরাপত্তা চায়। পুলিশ জানতো যে গ্রামবাসীরা তাকে মারার জন্য হুমকি দিচ্ছে, তাই তাকে কাস্টাডিতে রেখে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। তদন্তে পুলিশ জিজ্ঞেস করে, তুমি কি অনিতাকে চেনো? আলী উত্তর দেয়, না স্যার, আমি অনিতাকে চিনি না। আমার তার কোনো সম্পর্কই ছিল না। সে নিজের ইচ্ছায় কারোর সঙ্গে পালিয়ে গেছে, কিন্তু গ্রামের লোকেরা মনে করেছে আমি তাকে নিয়ে পালিয়েছি। সেদিন আমি এক কাজে বাইরে ছিলাম, আর তখনই এই গুজব ছড়ায়। পুলিশের সন্দেহ ছিল, কিন্তু আলীর কাছে পর্যাপ্ত প্রমাণ ছিল যে সে সেই সময় অনিতার সঙ্গে ছিল না। প্রমাণ দেখে পুলিশ বুঝতে পারে আলী নির্দোষ। এরপর বন্টওয়াল পুলিশ অনিতার ছবি কর্ণাটকের বিভিন্ন থানায় পাঠায়। প্রায় 107 কিলোমিটার দূরে হাসান পুলিশ জানায় যে তাদের এলাকায় একটি পাবলিক টয়লেটে এক নারীর দেহ পাওয়া গেছে। বন্টওয়াল থানায় পাঠানো বিবরণ হাসান পুলিশের পাওয়া তথ্যের সঙ্গে একদম মিলে যায়। বন্টওয়াল পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ শনাক্ত করে এবং সেটি অনিতা মুল্লারই দেহ ছিল। পোস্টমর্টেম রিপোর্টে জানা যায় অনিতা সাইনাইড খেয়ে আত্মহত্যা করেছে। কিন্তু পুলিশের মনে প্রশ্ন জাগে, যদি অনিতা আত্মহত্যাই করতে চাইতো, তাহলে সে কেন নিজের গ্রাম থেকে 107 কিলোমিটার দূরে গিয়ে একটা সাধারণ পাবলিক টয়লেটে আত্মহত্যা করল? এই অদ্ভুত বিষয়টি বুঝে পুলিশ সিদ্ধান্ত নেয় এটা আত্মহত্যা নয়, এর পিছনে লুকিয়ে আছে কিছু রহস্য। তারা তদন্ত আরও গভীর করতে শুরু করে। অনিতার মৃত্যুর পরও পুলিশের হাতে কোনো শক্ত লিড ছিল না, তাই তারা অনিতার ফোন কল রেকর্ড সিডিআর বের করে, যাতে জানা যায় মৃত্যুর আগে অনিতা কার কার সঙ্গে কথা বলেছিল। রেকর্ড দেখে পুলিশ এক অদ্ভুত জিনিস খেয়াল করে। মৃত্যুর আগে পুরো দিন অনিতা একজন কাবেরী নামের মহিলার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলেছিল, যেভাবে প্রেমিক প্রেমিকা কথা বলে, ঠিক সেই রকম ঘনিষ্ঠ ভঙ্গিতে। এটা দেখে পুলিশের সন্দেহ করে এই কাবেরী নামের মহিলাকে খুঁজে বের করতে হবে। তারা তার ডিটেলস বের করে যোগাযোগ করার চেষ্টা করে। বারবার ফোন করা হয়, কিন্তু প্রতিবারই এই অটোমেটেড মেসেজ আসে, দ্য নাম্বার ইউ আর ট্রাইং টু কল ইজ কারেন্টলি নট রিচেবল, প্লিজ ট্রাই এগেন লেটার। পুলিশ বুঝতে পারে কিছু গণ্ডগোল আছে। তারা কাবেরীর পরিবারের তথ্য বের করে, তাদের বাড়িতে যায় এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। আর তখনই চমকপ্রদ সত্যি সামনে আসে, কাবেরী নিজেই 17ই মার্চ 2009 থেকে নিখোঁজ। পুলিশ হতবাক। একজন নিখোঁজ মহিলা অনিতা নামে আরেক মহিলার সঙ্গে এতদিন কথা বলছে,
এদের মধ্যে সম্পর্কটা কি? কিছু বোধগম্য হচ্ছিল না। তাই পুলিশ কাবেরীর ফোনে সিডিআর বের করে ফেলে এবং তাতে দেখা যায় সে নিয়মিত দুজন অচেনা নম্বরে ঘন ঘন কথা বলতো। প্রথম নম্বরটি বিনুতা নামের এক মহিলা নামে রেজিস্টার, যিনি কর্ণাটকের পুত্তুর এলাকার বাসিন্দা। দ্বিতীয় নম্বরটি পুম্পা নামের আরেক মহিলার, যিনি কাসারগোড় এলাকার বাসিন্দা। কিন্তু যখন পুলিশ তাদের সম্পর্কে খোঁজ নেয় তখন জানে তারা দুজনেই মাস কয়েক ধরে নিখোঁজ। এরপর পুলিশ তাদের কল রেকর্ডও ট্যাগ করে আর আরও বেশ কিছু নিখোঁজ মহিলার নাম সামনে আসে। এইভাবে একের পর এক পুলিশের সামনে উঠে আসে 20টিরও মহিলার নাম, যারা কর্ণাটকের বিভিন্ন জেলায় নিখোঁজ বা যাদের লাশ ঠিক এইভাবে পাবলিক টয়লেটে পাওয়া গেছে। এইসব ঘটনার ধরন ছিল একই রকম, একই প্যাটার্নে বাঁধা। এতে সন্দেহ দূর হয় এগুলো আলাদা আলাদা আত্মহত্যা নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে একজনই মানুষ। পুলিশ তখন এই কেসটিকে সিরিয়াল কিলিং কেস হিসেবে তদন্ত শুরু করে। পুলিশ এখন নিশ্চিত এটা সিরিয়াল কিলিং কেস, কিন্তু কে সেই খুনি? কোন মানুষ এত মহিলাকে এইভাবে হত্যা করতে পারে? তদন্ত এগোতে থাকে। তখন এক অফিসার বলে, সব ভিকটিমের ফোন নাম্বার পাওয়া যাচ্ছে না, কিন্তু আমরা যদি IMEI নাম্বার ট্র্যাক করি তাহলে হয়তো জানতে পারবে কে এখন সেই ফোন ব্যবহার করছে। IMEI হলো প্রতিটি মোবাইলের জন্য আলাদা আলাদা 15 ডিজিটের ইউনিক নাম্বার, যা ফোন বদলালেও চিহ্নিত করা যায়। পুলিশ প্রতিটি নিখোঁজ মহিলার ফোনে IMEI ট্র্যাক করতে শুরু করে, আর কয়েকদিনের মধ্যেই তারা এক চমকপ্রদ তথ্য পায়। সব ফোন এখন এক ব্যক্তির হাতেই ব্যবহার হচ্ছে। হ্যাঁ, 20টা বিভিন্ন মহিলার ফোন, সব এক লোকের কাছেই আছে। তখন পুলিশ সেই নম্বর লোকেট করে এবং সেই ফোন ব্যবহারকারীকে ধরতে একটি স্পেশাল টিম তৈরি করে। কয়েকদিন ট্র্যাক করার পর তারা অবশেষে সেই মানুষটিকে মহীশূর নিকটে চিহ্নিত করে, যার নাম মোহন কুমার, বয়স প্রায় 45। সে দেখতে সাধারণ এক স্কুলের শিক্ষক বা সরকারি কর্মচারীর মতো শান্ত স্বভাবের মানুষ, কিন্তু তার ফোনের ইতিহাস বলছে এই মানুষটাই বারবার ভিকটিমদের সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রত্যেকবার তাদের নিখোঁজ হওয়ার আগে শেষবার ফোনে কথা বলেছে। এই তথ্য হাতে পেয়ে পুলিশ মোহন কুমারকে গোপনে নজর রাখে এবং তার প্রতিদিনের চলাফেরা, কার সঙ্গে দেখা করছে, সব পর্যবেক্ষণ করতে থাকে। এরপর একদিন যখন সে আবার নতুন মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে, তখন পুলিশ নিশ্চিন্ত হয় এই মানুষটাই সেই ভয়ঙ্কর খুনি যে একের পর এক মহিলাকে প্রলুব্ধ করে মেরে ফেলেছে। এইভাবে পুলিশ সন্দেহে কেন্দ্রে আসে সাইনাইড মোহন নামে কুখ্যাত হয়ে ওঠা সেই মানুষ, যার আসল নাম মোহন কুমার। পুলিশ যখন মোহন কুমারকে ঘিরে ফেলল, তখন তারা বুঝল এই মানুষটা খুন করার আগে প্রেমে ফেলার এক ভয়ঙ্কর খেলা খেলত। মোহন একজন নিজের পরিচয় দিত সরকারি কর্মচারী হিসেবে। কখনো বলতো সে ব্যাংকে কাজ করে, কখনো বলতো সে কোনো ওয়েলফেয়ার স্কিমের অফিসার। সে সাধারণত এমন মহিলাদেরকে টার্গেট করত যারা বয়সে 25 থেকে 35-এর মধ্যে, যারা গরিব, বিধবা বা তালাকপ্রাপ্ত এবং যাদের আর্থিক সামাজিক অবস্থান খুবই দুর্বল। সে প্রথমে প্রেমের অভিনয় করত, মিষ্টি কথায় বিশ্বাস জাগাতো, বিয়ের প্রস্তাব দিত এবং বলতো আমাদের বিয়ে রেজিস্ট্রেশন করতে হলে কিছু নিয়ম মানতে হবে, যেমন আমাদের কয়েকদিনের জন্য কোথাও বাইরে যেতে হবে আর কিছু ফর্ম সাইন করতে হবে। মেয়েরা ভালোবাসায় ভরসায় রাজি হয়ে যেত। তারপর মোহন বলতো বিয়ের পর প্রথম রাতে তোমাকে গর্ভনিধারণ রোধের জন্য একটা ওষুধ খেতে হবে, আর সেই ওষুধেই ছিল সাইনাইড ক্যাপসুল। সে মেয়েকে একটা লজে বা ছোট শহরের হোটেলে নিয়ে যেত, রোমান্টিকভাবে সময় কাটাতো, তারপর বলতো তুমি এখন ওষুধটা খাও, আমি নিচে গিয়ে কিছু কাগজপত্র আনছি। মেয়েটা ওষুধ খাওয়ার পরই কয়েক মিনিটের মধ্যে মুখ থেকে ফেনা বেরোতো এবং দম বন্ধ হয়ে মারা যেত। এরপর মোহন শান্তভাবে মেয়ের গয়না, ফোন, টাকা সব নিয়ে পালিয়ে যেত এবং লাশটাকে টয়লেট বা পাবলিক বাথরুমে ফেলে দিত, যাতে মনে হয় আত্মহত্যা করেছে। এইভাবে সে একের পর এক মহিলাকে হত্যা করে চলেছিল, আর প্রতিবারই এ ধরনের গল্প, একই কৌশল, একই নিখুঁত পরিকল্পনা। পুলিশ এখন নিশ্চিত তাদের সামনে যে মানুষটা বসে আছে সে কোনো সাধারণ প্রতারক নয়, একজন ঠান্ডা মাথায় সিরিয়াল কিলার, যার হাতে 20টিরও বেশি নারী নিথর প্রাণ হারিয়েছে। ফোনের উপর পুলিশ নজরদারি চালিয়েছিল কয়েক সপ্তাহ ধরে। যখন দেখা গেল সে আবার এক নতুন মেয়েকে এইভাবে প্রেমের ফাঁদে ফেলেছে, তখন পুলিশ তৎক্ষণাৎ ফাঁদ পাতে। সেই মেয়েকে গোপনে বোঝানো হয় যে মোহনের পরিকল্পনা মতোই আচরণ করতে। মোহন তাকে নিয়ে একটি ছোট্ট শহরের লজে পৌঁছায়, ঠিক যেভাবে আগের শিকারদেরকে নিয়ে যেত। সেখানে সে মেয়েটিকে বলে এই ওষুধটা খাও, এতে বিয়ের পর তোমার আর কোনো সমস্যা হবে না। ঠিক সেই মুহূর্তে পুলিশ হানা দেয়
মোহন কুমারকে রেড হ্যান্ডেড ধরে ফেলে। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। প্রথমে সে কিছু স্বীকার করে না। তারপর পুলিশের হাতের পর এক এক প্রমাণ আসে। সাইনাইড ক্যাপসুল, গয়না, ফোন, মৃতদের আইডি কার্ড পর্যন্ত তার ঘরে পাওয়া যায়। অবশেষে মোহন কুমার ঠান্ডা গলায় স্বীকার করে, হ্যাঁ, আমি তাদের মেরেছি। পুলিশ অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি এমন কাজ করলে কেন? সে হেসে বলে, আমি কাউকে জোর করিনি, ওরা সবাই খুশি মনে এসেছিল, আমি শুধু তাদের কষ্ট থেকে মুক্তি দিয়েছি। তার জবাব শুনে অফিসারদের শরীর কেঁপে ওঠে। একজন মানুষ এত অমানসিক ঠান্ডা মন নিয়ে কথা বলতে পারে, এটা কল্পনাতীত ছিল। তদন্তে প্রকাশ পায় সে 2003 থেকে 2009 সালের মধ্যে অন্তত 20 জন মহিলাকে হত্যা করে মেরেছিল। আরও 3-4 জনের নিখোঁজ হওয়ার ঘটনার সঙ্গে তার নাম জড়িত ছিল। সে প্রতিটি খুনের পর নতুন শহরে চলে যেত, নতুন নাম, নতুন পরিচয়, নতুন গল্প তৈরি করত, যাতে কেউ তার আসল পরিচয় বুঝতে না পারে। এইভাবে এক সাধারণ চেহারা, নরম স্বরের মানুষ আসলে ভারতের অন্যতম ভয়ঙ্কর সিরিয়াল কিলার নামে পরিণত হয় সাইনাইড মোহন। মোহন কুমারকে গ্রেপ্তার করার পর তার বিরুদ্ধে একের পর এক মামলার চার্জশিট দাখিল হয়। প্রথম দিকে লোকেরা বিশ্বাসই করতে পারছিল না, একজন স্কুল শিক্ষক, যে বাইরে থেকে এত শান্ত, ধর্মভীরু আর ভদ্র, সে এত ভয়ঙ্কর খুনি হতে পারে। কিন্তু যখন আদালতে প্রমাণ হাজির হয়, মৃতদের গয়না, মোবাইল, হোটেলের রেজিস্টার, সাইনাইড ক্যাপসুলের কেমিক্যাল রিপোর্ট, এসব মিলিয়ে আদালতের কোনো সন্দেহই রাখেনি। মোহন কুমারকে 2013 সালে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। পরে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টেও সাজা বহাল থাকে। জেরা চলাকালীন মোহন একবার বলেছিল, আমি কখনো ভাবিনি আমি খুনি, আমি শুধু তাদের ভালোবাসা দিয়েছি, আর শেষে তাদের মুক্তি। তার মুখে ভালোবাসা আর মুক্তির শব্দ শুনে গোটা আদালত স্তব্ধ হয়ে যায়। পরে এই কেসটি ভারত জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। খবরের কাগজে, টিভিতে, ইউটিউবে সবাই এর ব্যাপারে কথা বলতে থাকে। একজন মানুষ এত ঠান্ডা মাথায় এত ধারাবাহিকভাবে খুন করতে পারে, তা কি সত্যিই সম্ভব? এই কেস থেকে পুলিশ অনেক শিক্ষা নেয়, যা কেবল বাহ্যিক শান্ত ভদ্র চেহারা একজন মানুষকে দেখে বিচার করা উচিত নয়। আর নারীদের জন্য এটা হয়ে ওঠে একটা সতর্কবার্তা, যে বিশ্বাস করার আগে সত্যিটা একবার যাচাই করে নেওয়া জরুরি। শেষ পর্যন্ত সাইনাইড মোহন ভারতের ইতিহাসে এক অন্ধকার অধ্যায় হয়ে রয়ে যায়। একজন প্রেমিক সিরিয়াল কিলার, যার হাসির আড়ালে লুকিয়ে রয়েছে মৃত্যু।